নমস্কার। চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজ মুকুট। দাসীর কাছ থেকে এই খবর শুনে গার্গী আর সবিতা চমকে উঠল। গার্গী তো এক পলকের জন্য বিশ্বাসই করতে পারছিলেন না। এ কথা কি সত্যি? দাসীকে সন্দেহের চোখে দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, তুমি তুমি কি করে জানতে পারলে? দাসী দ্রুত জবাব দিল, আজ সকালে উর্বশী রানীমা হঠাৎ একেবারে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। আর যখন রাজবৈদ্য ওনার পরীক্ষা করলেন, তখন জানা গেল যে রানীমা গর্ভবতী। কিন্তু আমরা তো শুনেছিলাম বিবাহ হওয়ার পর থেকে বড় কুমার উর্বশীকে স্পর্শও করেনি। গার্গীর পরবর্তী প্রশ্নে দাসী একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখন কিছুদিন ধরে মহারাজ উর্বশী রানীমার দিকে কেমন যেন আকৃষ্ট হতে শুরু করেছিলেন। ওনার সঙ্গে বেশ হেসে হেসে কথাও বলছিলেন উনি। তারপর ওনাকে এক রাতে নিজের ঘরেও ডেকেছিলেন মহারাজ। ওর কথা শেষ হতেই সবিতা গার্গীকে বলল, আরে এখন এসব গোয়েন্দাগিরি করা বন্ধ করুন রাজমাতা, আর লাড্ডু বিতরণ করুন পুরো নগরে। শেষমেশ বিক্রমগড় তার উত্তরাধিকারী পেতে চলেছে। গার্গীও দ্রুত খুশি হয়ে গেলেন। ঠিকই বলেছ, ঠিকই বলেছ সবিতা, এটা আমার জন্য খুব বড় খুশির খবর। উৎসাহিত হয়ে বললেন, এই খবরের জন্য আমি কবে থেকে অপেক্ষা করছিলাম বলতো, কিন্তু আমার আশা ছিল না যে এই খুশির খবর বীরেন্দ্র প্রতাপের সবচেয়ে নতুন পাত্রা নিয়ে আমাকে দেবে। কথা বলে গার্গী নিজের কাছ থেকে কিছু সোনার মোহর বার করে দাসীকে দিয়ে বললেন, এই নাও, এইটা তোমার পুরস্কার। আর এখন পুরো রানীমা হলে এই আনন্দের খবর দিয়ে দাও। তবে হ্যাঁ, সবার আগে তুমি এই খুশির খবর মহারানী চন্দ্রাবতীকে দেবে। কথা বলে গার্গীর মুখে একটা কুটিল হাসি ফুটে উঠল, যা দেখে এবং বুঝে সবিতাও হেসে উঠল। সোনার মোহর পেয়ে আনন্দে নাচতে নাচতে দাসী চন্দ্রাবতীর ঘরের দিকে দৌড়ালো। চন্দ্রাবতী যখন উর্বশীর বিষয় শুনল, ও স্তম্ভিত হয়ে গেল। ওর ঘরে থাকা কিন্নর শোনালো হতবাক হয়ে গেল। যখন ওর ঘর থেকে দাসী চলে গেল, ও ধীরে ধীরে বিড়বিড় করল, কিছুদিন আগে উর্বশী আমার কাছে এসেছিল কোনো রহস্যময় গোপন কথা বলতে। কোনো রহস্যময় গোপন কথা বলতে চেয়েছিল আমাকে। ওই সময়ও বলেছিল যে মহারাজ তো ওর দিকে চোখ তুলে তাকানো না পর্যন্ত। তাহলে তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কথায় সোনাল মুখ বেঁকিয়ে বলল, আরে মহারানী মা, সময় আর ভাগ্য পাল্টাতে দেরি হয় না। ওই দেখুন না, এতদিন ধরে রানী মহলে শান্তি ছিল। আমারও মনে হচ্ছিল মোহিনী বোধহয় চুপ করে গেছে, কিন্তু ওই ধূর্ত ভিতরে ভিতরে অনেক বড় খেলা খেলছিল বুঝলাম। এখন দেখুন, ও নিজের বোনকে গুটি সাজিয়ে বিক্রমগড়কে তাদের উত্তরাধিকারী দিতে চলেছে, আর আপনি হাতে হাত দিয়ে বসেই রইলেন। সোনালের কথা বুঝে চন্দ্রাবতীর হাসি পেয়ে গেল। তাহলে তুমি কি চাও সোনাল? ও হেসে বলল, মোহিনীকে মাত করার জন্য আমাকে মহারাজের সঙ্গে রাত কাটাতে হবে, যাতে আমি বিক্রমগড়ের উত্তরাধিকারীর জন্ম দিতে পারি। হায়, যদি সত্যি এরকম হতো মহারানী মা,
সোনাল আফসোস করতে করতে বলল, তাহলে তো রানী মহলে শুধু আপনারই দাপট চলতো, আপনার সন্তান পরবর্তীকালে রাজ সিংহাসনে বসতো, তাহলে বিক্রমগড়ের শাসন ব্যবস্থাও আপনা আপনি আপনার হাতের মুঠোয় চলে আসতো। যে স্থান আজ রাজমাতার, সেটা আপনারই হতো মহারানী মা। কিন্তু আফসোস, এইবার এই বাজি মোহিনী জিতে নিল। চন্দ্রাবতী যেন সোনালের এই কথাগুলো শুনতেই পেল না। ও যেন কোনো এক গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। কিছুক্ষণ পর ও গম্ভীর গলায় বলল, আমার তো এতে কোনো গড়বড় লাগছে সোনাল। মোহিনী এই কাজের জন্য উর্বশীকে গুটি কেন বানালো? বরঞ্চ ও তো নিজেই বীরেন্দ্র প্রতাপের সন্তান জন্ম দিতে পারত। যদি সেরকম হতো তাহলে তাহলে ও মহারানীর পদ তো ও খুব সহজেই পেয়ে যেতে পারত। এখন ছাড়ুন তো মহারানী মা, সোনাল বিরক্ত গলায় বলল, যা হওয়ার ছিল তা হয়ে গেছে, এখন আমরা চাইলেও আর কিছু করতে পারবো না। না না সোনাল, আমার সন্দেহ হচ্ছে যে উর্বশীর সঙ্গে কিছু খারাপ হতে চলেছে। চন্দ্রাবতী খুবই চিন্তিত সুরে বলল, হয়তো হয়তো ওর প্রাণ সংশয় হতে পারে। একথা শুনে কিন্নর সোনাল চমকে চন্দ্রাবতীকে দেখল, তারপর সেও গম্ভীর হয়ে গেল। এদিকে মোহিনী উর্বশীর গর্ভবতী হওয়ার সংবাদ পেয়ে একেবারে অস্থির হয়ে উঠল। ও ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো? কি করে হলো? মহারাজের সঙ্গে সব থেকে বেশি রাত তো আমি কাটিয়েছি, কিন্তু আমি আজ পর্যন্ত এই খুশির খবর দিতেই পারলাম না। আর রানী মহলের অন্য কোনো পাটরানীও তো কখনো গর্ভবতী হতেই পারেনি। আর উর্বশী এক রাতের জন্য মহারাজের ঘরে গেল। আর মোহিনী রেগে আগুন হয়ে গেল। ও মনে মনে বলল, উর্বশী যদি মহারাজের উত্তরাধিকারীকে জন্ম দেয় তাহলে তো আমার অস্তিত্বই মুছে যাবে। শুধু আমারই নয়, বাকি সব পাটরানীদেরও কোনোই মূল্য থাকবে না। ও একথা ভাবছিল, তখনই ওর বাবা বজ্রকেতু ঘরে প্রবেশ করলো। মোহিনী নিজেকে সামলাতে সামলাতে সহজ হবার চেষ্টা করতে লাগলো, কিন্তু বজ্রকেতুর ওর মনের অবস্থা বুঝতে একটুও দেরি হলো না। এই খুশির খবর হয়তো তোমার ভালো লাগেনি মোহিনী। ও মোহিনীকে গভীরভাবে দেখতে দেখতে বলল, তোমার মনে হচ্ছে তোমার নিজের অস্তিত্ব বিপদাপন্ন, কিন্তু তুমি ভুলে যেও না উর্বশীকে তুমি নিজেই এখানে এনেছিলে। তুমি নিজেই খুব চালাকি করে ওর বিয়ে বীরেন্দ্র প্রতাপের সঙ্গে করিয়েছিলে। হ্যাঁ বাবা, আমি করিয়েছিলাম, মোহিনী ঝংকার দিয়ে উঠল, কারণ যাতে মহারাজকে উর্বশীর সৌন্দর্যে মাতিয়ে রাখতে পারি। কিন্তু সে তো অনেক দূরে চলে গেছে, মহারাজকে ওনার উত্তরাধিকারী দিতে চলেছে। বজ্রকেতু ওকে বোঝাতে বোঝাতে বলল, উর্বশীর প্রতি তোমার এই ঈর্ষা আমি বুঝতে পারছি, কিন্তু এখন যা কিছু হচ্ছে তাতে আমাদেরই লাভ মোহিনী। উর্বশী তো পুরোপুরি আমাদের হাতের মুঠোয় আছে, তাই ওর সন্তানের উপর তোমার অধিকারী সবচেয়ে বেশি হবে। সেই জন্য তোমার চিন্তার কোনো কারণই নেই। রানী মহলে তোমার দাপট আর বেড়ে যাবে, শুধু এর মধ্যে তুমি কোনো ভুল করে ফেলো না। মোহিনী আর কিছু বলতে পারল না। ও এখনো দোটানায় ছিল। ওর মনের অস্থিরতা কমার পরিবর্তে দ্বিগুণ তেজে বেড়ে যাচ্ছিল।
এরকমই অস্থিরতা রানীমহলেও ছড়িয়েছিল। এই খুশির খবর শুনে সমস্ত পাটরানীরা অত্যন্ত দুঃখিত হয়ে উঠল, আর সব থেকে বেশি অস্থির তো সুরেলা হয়ে পড়ল। হায় হায় রানীমা, ওর কিন্নর সেবক প্রমীলা হতাশ হয়ে বলল, এ তো কামাল হয়ে গেল। চন্দ্রাবতী আর মোহিনীর খেলায় কালকের আশা উর্বশী মাত করে দিল। আরে, বাজি তো এখনো মোহিনীর হাতেই আছে প্রমীলা রানী। সুরেলা একটা গভীর শ্বাস নিয়ে বলল, এখন তো সেই দিনের অপেক্ষা করো প্রমীলা রানী, যেদিন উর্বশীর সন্তান জন্ম নেবে আর মোহিনী চন্দ্রাবতীকে সারা জীবনের জন্য নিজের রাস্তা থেকে সরিয়ে দেবে, আর হয়তো আমাকেও দেবে। কেননা চন্দ্রাবতীর পরে মোহিনীর সব থেকে বড় শত্রু তো আমি। এ কথায় প্রমীলা উৎসাহিত হয়ে বলল, আর যদি উর্বশীর সন্তান মেয়ে হয় তখন? আরে রানীমা, সিংহাসনের উত্তরাধিকারী তো ছেলেই হয়, তাই না? তাহলে তো আপনি একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। বরঞ্চ আমি তো বলবো, আপনি এখন থেকে মহারাজের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকুন। আপনার মধ্যে কি এমন কমতি আছে? সুরেলা ফিক করে হেসে বলল, আরে প্রমীলা রানী, আমার প্রশংসা করা বন্ধ করো। অকারণে আমাকে খুশি করার চেষ্টা করিস না রে তুই। এখন মহারাজের একটা চোখে মোহিনী আর অন্য চোখে উর্বশী থাকে, বাকি পাটরানীদের উনি আর দেখেনি বা কোথায় বল? এমনকি উনি তো এখন চন্দ্রাবতীকেও ভুলেই গেছেন। কিন্নর প্রমীলা এখন আর কিছু বলতে পারল না। সন্ধ্যার সময় রানীমহলে যেন মৃত্যু শোক পালিত হচ্ছিল। চারিদিকে শ্মশানের নীরবতা বিরাজ করছিল। চন্দ্রাবতী নিজের ঘরে বসে কোনো গভীর চিন্তায় মগ্ন ছিল। কিন্নর সোনাল ঘরে প্রদীপ জ্বালাচ্ছিল। তখন হঠাৎ জানালার কাছে একটা শব্দ হলো। সোনাল চমকে উঠে দেখল, তো একেবারে খোলা জানালা থেকে একটা মেয়ে ঘরের মধ্যে লাফ দিয়ে পড়ল। চন্দ্রাবতী ভীষণভাবে চমকে উঠল। সোনাল ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, তো ওই মেয়েটা দ্রুত ওর মুখ হাত দিয়ে চেপে ধরল। চন্দ্রাবতী দ্রুত কোমর থেকে নিজের ধারালো ছুরি বের করলো। তখন ওই মেয়েটা ফিসফিস করে বলল, আরে মহারানী মা, আমি মাধব। চন্দ্রাবতী বিস্ময় হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মেয়ের ছদ্মবেশে সত্যিই যে চন্দ্রাবতীর গুপ্তচর মাধবী ছিল। কতদিন ধরে চন্দ্রাবতী ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। এ তুমি কি গজব করেছো মাধব? এখানে কড়া পাহারা আছে চারদিকে। কেউ তোমাকে যদি দেখে ফেলে তো মহারানী মা সাংঘাতিক বিপদে পড়ে যাবেন তো। মাধব মৃদু হেসে বলল, চিন্তা করো না, মাধবকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। এবার চন্দ্রাবতী একটু উতলা হয়ে বলে উঠল, ঠিক করেছো মাধব, তুমি এখানে চলে এসেছো। আমি আমি কবে থেকে তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম। শাহী শিলমোহরের ব্যাপারে যে খবর আমি তোমাকে পাঠিয়েছিলাম তা কি তুমি পেয়েছো? মাধব নিরাশ হয়ে বলল, আগে হ্যাঁ মহারানী মা, কিন্তু আফসোস আমাদের সমস্ত চেষ্টাই বিফল হলো। আমি কোনো রাস্তা ঠিক বের করে নেব মাধব। চন্দ্রাবতী বলল, এখন তুমি আমাকে বলো, সত্যি কি আমাদের সুন্দরনগরের কিছু সৈন্য এখানে উপস্থিত আছে? কালো পোশাকে দুজন মুখোশধারী রাজমহলে ঢুকে এসেছিল, আর ওরা রাজমাতার অঙ্গরক্ষক অমর্ত্যকে মেরে ফেলেছিল।
কিছুক্ষণ ভেবে মাধব জবাব দিল, না না না, সুন্দরনগরের কোনো সৈনিক তো আমি এখানে দেখিনি মহারানীমা। এই ঠিক বজ্রকেতুরি চাল। কিন্তু আমি আপনাকে সুন্দরনগর আর আপনার পিতার ব্যাপারে একটা খুব জরুরি খবর দেওয়ার জন্য এখানে এসেছি। একথা শুনে চন্দ্রাবতী একেবারেই সতর্ক হয়ে গেল, কিন্তু মাধব কিছু বলার আগেই ঘরের বাইরে একটা হালকা পায়ের আওয়াজ শোনা গেল। মাধব, এক্ষুনি পালাও এখান থেকে। সোনাল একেবারে ঘাবড়ে গিয়ে বলে উঠল। তো মাধব জানালা থেকে বাইরে লাফিয়ে পড়ল। তখন রাজমাতা গার্গীর বিশ্বস্ত দাসী সবিতা ঘরে এলো, আর ঘরের চারদিকে নিজের চোখ চালিয়ে ভালো করে দেখল। তারপর চন্দ্রাবতীকে এক দৃষ্টে খানিকক্ষণ দেখে বলল, আমার সঙ্গে একটু চলুন, রাজমাতা স্মরণ করেছেন আপনাকে। চন্দ্রাবতী চুপচাপ ওর পিছনে যেতে লাগলো। সোনাল ভয়ে ভয়ে ভাবতে লাগলো, কেউ মাধবকে মহারানীমার ঘরে আসতে দেখে ফেলেনি তো? আর রাজমাতার কানে এ কথা কেউ তুলে দেয়নি তো? চন্দ্রাবতী গার্গীর ঘরে পা দিতেই গার্গী গর্বভরে বলে উঠলেন, অভিনন্দন মহারানীমা, তোমার মহারাজের উত্তরাধিকারী আসতে চলেছে। গার্গীর এই বিদ্রুপকে চুপচাপ সহ্য করে চন্দ্রাবতী ধীরে বলল, আপনাকে অভিনন্দন রাজমাতা। বলুন, কেন স্মরণ করেছেন আমাকে? আমি তোমাকে উর্বশীর দায়িত্ব সমর্পণ করতে চাই চন্দ্রাবতী। গার্গী হেসে বললেন, আমি চাই আজ থেকে তুমি উর্বশীর খাস খেয়াল রাখো। কেন? ওনার কথা শেষ হবার আগেই চন্দ্রাবতী একেবারে রুষ্ট হয়ে বলে উঠল, মহলে এত বৈদ্য হাকিম কবিরাজ আছে, কুশল ধাইরা আছে, তবু আমার এই দায়িত্ব কেন? কেন আমাকে এই দায়িত্ব দিচ্ছেন আপনি? আর এমনিতেও পাটরানীদের খেয়াল রাখা তো দাসী আর কিন্নরদেরই কাজ। চন্দ্রাবতীর উদ্ধত ভঙ্গিমা দেখে গার্গী একেবারে ঝুলে উঠলেন, কিন্তু উনি আগের মতোই হেসে বললেন, না চন্দ্রাবতী, তুমি ছাড়া আমার আর কারো উপরেই ভরসা নেই। উর্বশীর ব্যাপারে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ও আমাদের উত্তরাধিকারীকে জন্ম দিতে চলেছে। চন্দ্রাবতী জানতো যে গার্গী ওকে ছোট করার জন্যই এই দায়িত্ব দিতে চায়, কিন্তু উর্বশীকে নিয়ে সেও চিন্তিত ছিল। ওর ভয় ছিল যে উর্বশী কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারে। তাই কিছু ভেবে ও বলল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রাজমাতা, আমি এই দায়িত্ব নিতে রাজি। গার্গী যেন খুব নিশ্চিন্ত হবার ভান করে বললেন, ধন্যবাদ চন্দ্রাবতী। আমি রানীমহলে কাল উর্বশীর জন্য একটা আনন্দানুষ্ঠানের আয়োজন করতে চাই, আর তার দায়িত্ব আমি তোমাকেই দিতে চাই। চন্দ্রাবতী তো কিছুই বলল না, শুধু হ্যাঁ সূচক মাথা হেলালো আর সেখান থেকে চলে গেল। তা দেখে গার্গী আর সবিতা পরস্পরের দিকে তাকিয়ে হেসে উঠল। পরের দিন রানীমহলে ধুমধাম করে সমারোহের আয়োজন শুরু হয়ে গেল। শাহী উদ্যানে একটা বড় অনুষ্ঠান হচ্ছিল। বীরেন্দ্র প্রতাপ ছাড়া কেবল পাটরানীরাই এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল। উর্বশী বীরেন্দ্র প্রতাপের সঙ্গে একটা সিংহাসনে বসেছিল। সব সময়ের মতো ওর মাথা নিচু ছিল, কিন্তু পাটরানীদের মধ্যে বসে থাকা মোহিনীর মাথা অহংকারে উদ্ধত ছিল। একই অহংকার গার্গীর চোখে মুখেও দেখা যাচ্ছিল। চন্দ্রাবতী সোনালের সঙ্গে এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল। ও একবারের জন্য বীরেন্দ্র প্রতাপের দিকে চোখ তুলে তাকিয়েও দেখল না, আর বীরেন্দ্র প্রতাপও ওর দিকে একবারও তাকায়নি। কিছুক্ষণ পরে ঢোল নাকাড়া আর সানাইয়ের সুরে রাজ উদ্যান মুখরিত হয়ে উঠল, আর তার সুরে সুরে ঝুমুর নাচও শুরু হয়ে গেল। আরে বাহ মহারানীমা, সোনাল খুশি হয়ে বলল,
এই নর্তকীরাও অসাধারণ নৃত্য প্রদর্শন করছে, দেখুন না কেমন সুন্দর ঝুমুর নাচছে। সোনাল চন্দ্রাবতীকেও দেখার জন্য বারবার অনুরোধ করতে লাগলো। তো শেষ পর্যন্ত চন্দ্রাবতী চোখ তুলে তাকালো, আর হঠাৎ ও এমন কিছু দেখতে পেল যাতে ও একেবারে চমকে উঠল। তো এমন কি দেখেছিল চন্দ্রাবতী? উর্বশী কি সত্যিই কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? আর মাধবী বা কি খবর দিতে এসেছিল চন্দ্রাবতীকে? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।